আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগতম। যেহেতু তোমরা ইতিমধ্যে কিছুদিন পরেই তোমরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাই প্রস্তুতিমূলক আলোচনায় অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম যে অধ্যায়টি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম অধ্যায়ে সিলেবাসের রয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন। পরমাণুর গঠন নিয়ে আমি আজকে আলোচনা করব। পরমাণুর গঠনে প্রথমেই আছে তোমাদের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু ও পরমাণু, মৌলের প্রতীক, সংকেত এবং পরমাণুর ভিতরের কণা। এইগুলো নিয়ে আজকে এখনই আলোচনা করব। পরবর্তীতে ক্রমান্বয়ে ধারাবাহিক ক্লাস চলবে। তোমরা আমার ক্লাসগুলো আশা করি ফলো করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখি আমরা 8 থেকে শিখে আসছি যে মৌলিক পদার্থ বলতে কি বুঝি। মৌলিক পদার্থ হলো এমন সকল পদার্থ যে সমস্ত পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। শুধুমাত্র মৌলিক পদার্থের এই অণু পরমাণু পাওয়া যায়, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। যেমন ক্লোরিন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ, নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ, সোডিয়াম ধাতু একটি মৌলিক পদার্থ, হিলিয়াম একটি মৌলিক পদার্থ। এভাবে অসংখ্য মৌলিক পদার্থ রয়েছে এবং আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি, যা পর্যায় সারণীতে আমরা দেখতে পাই। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা প্রায় 118টি। এখন আসি যৌগিক পদার্থ কাকে বলে। যে সমস্ত পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে একাধিক উপাদান মৌল পাওয়া যায়, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। অথবা অন্যভাবে বলা যায়, কোনো একটি রাসায়নিক পদার্থের মধ্যে যদি ভিন্ন মৌলের উপাদান রয়েছে এরকম দেখা যায়, তবে সেই সমস্ত পদার্থকে বলা হয় যৌগিক পদার্থ বা কম্পাউন্ড এই সাবস্টেন্স ধরা যায়। আর এটা হচ্ছে এলিমেন্ট। মৌলিক পদার্থের সংকেত হচ্ছে সংক্ষেপে আমরা বলি ইংরেজিতে এলিমেন্ট। এখন দেখি অণু পরমাণু। অণু আর পরমাণু বলে দুটি কথা আছে। কোনো রাসায়নিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা তাকে বলা হয় অণু। কোনো রাসায়নিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। আবার পরমাণু কোনো রাসায়নিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম কণা, মানে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম যে কণা সেটি হচ্ছে পরমাণু। পরম অর্থ অতিশয় আর অণু অর্থ ক্ষুদ্রতম। তাহলে পরমাণু শব্দের অর্থ হল অতিশয় ক্ষুদ্রতম। ইংরেজিতে মনে রেখো, অণুর ইংরেজিতে হচ্ছে মলিকুল আর পরমাণুর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাটম। সুতরাং একটু ভিন্নতা রয়েছে অণু এবং পরমাণুর মধ্যে। এখন দেখো, তারপরে আলোচনায় আছে মৌলের প্রতীক। মৌলের প্রতীক বলতে আমরা কি বুঝি? কোনো রাসায়নিক পদার্থকে যে চিহ্ন দ্বারা আমরা খুব সহজে প্রকাশ করতে পারি তাকে বলা হয় প্রতীক। তাহলে প্রতীক মানে সাইন অফ দ্য এলিমেন্ট। যে কোনো একটি মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশের যে পদ্ধতি, তাই হচ্ছে মৌলের প্রতীক। তাহলে মৌলের প্রতীককে আবার 3টি ভাবে ভাগ করা যায়, 3টি ভাবে প্রকাশ করা যায়। যেমন প্রথমত যেমন হাইড্রোজেন এর প্রতীক হচ্ছে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। অনুরূপভাবে অক্সিজেনের প্রতীক হচ্ছে অক্সিজেনের প্রতীক হচ্ছে O। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। কার্বনের প্রতীক হচ্ছে C। এই হচ্ছে একটি নিয়ম। প্রথম নিয়ম যে কোনো রাসায়নিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষরটি তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু দ্বিতীয় নিয়ম দেখো, যদি দেখা যায় এরকম যে কোনো একটি একাধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়ে যায়, তখন কি করতে হবে? দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কার্বনের প্রথম অক্ষর হচ্ছে C,
ক্লোরিনের প্রথম অক্ষর হচ্ছে সি, তারপরে ক্রোমিয়াম প্রথম অক্ষর হচ্ছে সি, ক্যালসিয়াম যার প্রথম অক্ষর হচ্ছে সি, আবার কোবাল্ট যার প্রথম অক্ষর হচ্ছে সি, এরপরে ক্যাডমিয়ামের প্রথম অক্ষর হচ্ছে সি। এখন এভাবে যদি অনেকগুলো মৌলের প্রথম অক্ষর একই হয়ে যায়, তখন তুমি প্রতীক হিসাবে কিভাবে চিহ্নিত করবে সেটা একটু বোঝার বিষয়। আশা করি তোমরা বুঝতে পারবে। তখন ইংরেজি প্রথম অক্ষরের সাথে উচ্চারণের স্পষ্ট যে অক্ষরটি সেটি সংযুক্ত করে ছোট হাতের, তখন সেটিকে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। কার্বনের প্রথম অক্ষর কিন্তু শুধুমাত্র সি, আর বাকি সবগুলোর প্রথম অক্ষরের সাথে উচ্চারণের স্পষ্ট যে অক্ষরটি সেটি যোগ করে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। যেমন ক্লোরিন বলতে এল আসে, সুতরাং সির সাথে এল ব্যবহার করলে হবে ক্লোরিনের প্রতীক। ক্রোমিয়াম বলতে আর আসে, সুতরাং সির সাথে আর হলে হবে ক্রোমিয়ামের প্রতীক। ক্যালসিয়াম সির পরে এ আসছে, সুতরাং সি হইল ক্যালসিয়ামের প্রতীক। কোবাল্ট সির পরে ও আসছে, সুতরাং এটা হচ্ছে কোবাল্টের প্রতীক। ক্যাডমিয়াম সির পরে ডি আসে, সুতরাং সেটি হচ্ছে ক্যাডমিয়ামের প্রতীক। এভাবে মৌলগুলির প্রথম অক্ষরের সাথে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, সংযুক্ত বর্ণটি ছোট হাতের অক্ষর হবে। এভাবে সংযুক্ত করে মৌলের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বা ব্যবহৃত হয়। তারপরে দেখো মৌলের প্রতীক কিভাবে ব্যবহৃত হয়। মৌলের প্রতীক পরবর্তীতে আসছে কি, দেখো অনেক সময় দেখা যায় ইংরেজি নামের প্রথম অক্ষর একটি, কিন্তু মৌলের প্রথম অক্ষর প্রতীক হিসাবে ব্যবহৃত হয় অন্যটি। তার কারণ কি? তারও নিশ্চয় কারণ আছে। যেমন 3 নম্বর নিয়ম, যেমন সোডিয়াম এর ইংরেজি নামের প্রথম অক্ষর হচ্ছে এস, কিন্তু তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় Na। তার কারণ কি? সেটি ল্যাটিন নাম নাট্রিয়াম থেকে আসছে, এই জন্য তার ল্যাটিন নামটা হচ্ছে, ল্যাটিন নাম এখানে দিয়ে দেয় ছোটো করে, ল্যাটিন নামটা হবে নাট্রিয়াম, NATRIUM। এই নাট্রিয়াম থেকে Na অংশটা মৌলের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এরূপ অনেকটা প্রতীক আছে যেগুলো এই ল্যাটিন নাম থেকে আসছে, যেমন কপার এর প্রতীক হচ্ছে কপারের প্রতীক হচ্ছে Cu, তার নাম হচ্ছে কিউপ্রাম। এই কিউপ্রাম থেকে Cu চলে আসছে, যার কারণে তার প্রথম অংশটা হচ্ছে প্রতীক Cu। অনুরূপভাবে এই পটাশিয়ামের প্রতীক পটাশিয়াম, পটাশিয়ামের প্রথম অক্ষর হচ্ছে কে। পটাশিয়ামের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর কিন্তু পি, সুতরাং প্রতীক হিসাবে পি ব্যবহৃত না হয়ে কে দেওয়া হলো কেন? কারণ তার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, আর ক্যালিয়াম থেকে প্রথম অংশটা চলে আসছে, প্রতীক হিসাবে ব্যবহৃত হয় ক্যালিয়ামের, অর্থাৎ পটাশিয়ামের প্রথম অক্ষর হচ্ছে কে। এভাবে আরও অসংখ্য মৌল রয়েছে যাদের প্রতীকের প্রথম অক্ষর ইংরেজি নামের প্রথম অক্ষর একটি, কিন্তু তার এই প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অন্যটি, কারণ তার ল্যাটিন নাম থেকে সেই প্রতীকটি চলে আসছে। যেমন সিলভারের প্রথম অক্ষর হচ্ছে প্রতীক হচ্ছে এজি, কিন্তু এস না হয়ে এজি দেওয়া হলো কারণ তার ল্যাটিন নামটা হলো আর্জেন্টাম।
তার ল্যাটিন নামটা হচ্ছে আর্জেন্টাম। আর্জেন্টাম। এভাবে সিলভারের প্রতীক হচ্ছে এজি বা আর্জেন্টাম। টিনের প্রথম অক্ষর হচ্ছে এসএন। তার স্টেনাম থেকে আসছে, এটি স্টেনাম, টিন থেকে আসছে স্টেনাম। তারপরে অ্যান্টিমনির প্রথম অক্ষর অ্যান্টিমনির প্রতীক হচ্ছে এসবি। এটা স্টিবিয়াম ল্যাটিন নাম থেকে আসছে অ্যান্টিমনি। এরকম অনেক ইংরেজি নামের প্রথম অক্ষর একটি, কিন্তু তার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অন্যটি। তার একমাত্র কারণ হলো ল্যাটিন নাম থেকে আসছে। অ্যান্টিমনির পরে গল্ড, যেমন গোল্ডের প্রথম অক্ষর গল্ড বা সোনা যাই বলি আমরা, যে গোল্ডই লিখে ফেলি। গোল্ডের ইংরেজি নামের প্রথম অক্ষর জি, কিন্তু তার প্রতীক হচ্ছে এইউ, কারণ তার ইংরেজি নাম ওরাম থেকে আসছে। এইউ ল্যাটিন নাম ওরাম থেকে আসছে। ওরামের প্রথম অংশ এইউ থেকে চলে আসছে ল্যাটিন নাম থেকে। ইংরেজি এই নামের প্রথম অক্ষর না হয়ে ল্যাটিন নামের প্রথম অংশটা ব্যবহৃত হয়ে আসছে। এই একই রকম সোডিয়াম নাট্যম থেকে আসছে ল্যাটিন নাম এনে প্রতীক। কপার খেয়ে না হয়ে স্কিপ্রাম প্রতীক থেকে আসছে সিউ, কপারের প্রতীক। পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, ক্যালিয়াম থেকে আসছে। সিলভার আর্জেন্টাম, তার প্রতীক এজি। টিনের প্রথম অংশ স্টেনাম থেকে আসছে এসএন। অ্যান্টিমনি এসবি, স্টিবিয়াম থেকে আসছে। গোল্ড এইউ, ওরাম থেকে আসছে। এইভাবে প্রতীকগুলা বিভিন্ন ল্যাটিন নাম থেকে চলে আসছে, যার কারণে ইংরেজি নামের সাথে তার সম্পর্ক নাই। ইংরেজি নামের প্রথম অংশ একটি, তার প্রতীক হচ্ছে অন্যটি। এভাবে আরও আছে, শুধু তাই নয়, এই ল্যাটিন নামের বেশ কতগুলো থেকে আসছে, যেমন লেড প্লাম্বাম থেকে আসছে পিবি। তারপরে টাংস্টেন ডব্লিউ, আয়রন ফেরাম, মার্কারি থেকে আসছে। দেখি লেডের প্রতীক হচ্ছে পিবি, এটি কই থেকে? প্লাম্বাম থেকে আসছে, প্লাম বাম থেকে আসছে। তারপরে আরেকটা আছে কি বলে, ফেরাম, আয়রন। হ্যাঁ, আয়রনের প্রথম ইংরেজি নামের প্রথম অংশটা হচ্ছে আই, কিন্তু প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে এফই, কারণ এটা ফেরাম থেকে আসছে, এফই আর ইউ এম, ফেরাম। এইভাবে এই প্রতীক হিসাবে মৌলের প্রতীক ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, মৌলের প্রতীকটা ব্যবহারের জন্য তিনটি পদ্ধতিতে আমরা ব্যবহার করে আমি বোর্ডে দেখিয়েছি ইতিমধ্যে। প্রথম পদ্ধতিটা হলো মৌলের নামের ইংরেজি নামের প্রথম অক্ষরটা প্রতীক হিসাবে ব্যবহৃত হয়, যেমন নাইট্রোজেনের প্রথম অক্ষর এন, অক্সিজেনের প্রথম অক্ষর অ, আবার হাইড্রোজেনের প্রথম অক্ষর হলো এইচ, এরকম। দ্বিতীয় পদ্ধতি হলো মৌলের একাধিক নাম যদি ইংরেজি হয়, ইংরেজি নামের প্রথম অক্ষর একাধিক ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয়, তখন ইংরেজি নামের ক্যাপিটাল লেটারের সাথে প্রথম অক্ষরের সাথে উচ্চারণের স্পষ্ট অক্ষরটি সংযুক্ত করে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। যেমন ইতিমধ্যে 2 নম্বর পদ্ধতি আমি দেখিয়েছি, যেমন কার্বনের প্রতীক সি, ক্রোমিয়ামের প্রতীক সি, ক্লোরিনের প্রতীক সি, ক্যালসিয়ামের প্রতীক সি, ক্যাডমিয়ামের প্রতীক সি। এর জন্য কার্বনের প্রতীক শুধু হবে সি, বাকি সবগুলোতে সির সাথে উচ্চারণের স্পষ্ট আরেকটি অক্ষর ছোটো হাতের সংযুক্ত করে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যেমন ক্লোরিনের প্রতীক ক্লোরিন সি, এর সাথে এল আসবে, কারণ উচ্চারণ স্পষ্ট হচ্ছে এল। ক্রোমিয়াম সির পরে আসে আর, যার কারণে হবে ক্রোমিয়ামের প্রথম এই প্রতীক হবে সি আর। তারপরে কোবাল্ট বলতে সির সাথে ও আসছে, এর জন্য তার প্রতীকটা হবে সিও। ক্যালসিয়াম বলতে সির পরে এ আসছে, সুতরাং তার প্রতীক হবে সিএ। হ্যাঁ, এভাবে এই প্রতীকগুলা ব্যবহৃত হয়ে আসছে ইংরেজি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারের সাথে উচ্চারণ স্পষ্ট অক্ষর নিয়ে।
তারপরে শেষের পদ্ধতি হচ্ছে তার ইংরেজি নামের প্রথম অক্ষর একটি, কিন্তু প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অন্যটি। যেমন সোডিয়াম, তার প্রতীক হচ্ছে Na, কিন্তু ইংরেজি নামের প্রথম অক্ষরটি হচ্ছে এস ব্যবহৃত হচ্ছে না, হচ্ছে Na। তার কারণ কি? সেটা ল্যাটিন নামের প্রথম অংশ থেকে নেওয়া হচ্ছে, কারণ ল্যাটিন নামটি হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নামটি হচ্ছে নাট্রিয়াম, সুতরাং Na হবে সোডিয়ামের প্রতীক। আয়রনের ইংরেজি নামের প্রথম অক্ষর আই, কিন্তু তার প্রতীক হচ্ছে Fe, কারণ ল্যাটিন নামটা হচ্ছে ফেরাম থেকে Fe চলে আসছে। আরেকটা হবে, এই ধরনের অনেকটা মূল আছে, ইতিমধ্যে দেখিয়েছি আমি। যেমন লেডের প্রথম প্রতীক হবে Pb, তার ল্যাটিন নামটা হবে প্লাম্বাম থেকে Pb আসছে। অ্যান্টিমনি Sb, স্টিবিয়াম থেকে আসছে। পটাশিয়াম, এর প্রতীক হচ্ছে K। পটাশিয়ামের প্রতীক অনেকে ভুল করে পি লেখে, কিন্তু পি লিখলে ভুল হবে। তার প্রতীকটা হচ্ছে K, কারণ তার ল্যাটিন নাম ক্যালিয়াম থেকে আসছে, যার কারণে তার পটাশিয়ামের প্রতীক হচ্ছে K। এরকম অনেকগুলো মৌল আছে, ইতিমধ্যে দেখালাম তোমাদেরকে। বইতেও বেশ কতগুলো আছে, এইগুলা তোমরা আশা করি দেখে নেবে মৌলের প্রতীক কীভাবে হয় এবং কীভাবে লিখতে হয়। এখন দেখি আমরা সংকেত বলতে আমরা কি বুঝি? মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে সংক্ষেপে প্রকাশের যে পদ্ধতি, তাই হচ্ছে মৌলের সংকেত। অন্যভাবে বলা যায়, কোনো একটি মৌলিক পদার্থের অণুকে প্রতীক এবং যোজনের মাধ্যমে যে সংক্ষেপে যেভাবে প্রকাশ করা হয়, সেই সংক্ষিপ্ত রূপটি হচ্ছে সংকেত। সংকেতকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, কতটি হচ্ছে মৌলের সংকেত, কতটি হচ্ছে যৌগের সংকেত। মৌলের সংকেত, শুধুমাত্র মৌলের সংকেত বলতে আমরা বুঝি মৌলের যে একটা অণুকে প্রকাশ করা হয় যেভাবে, সেটি হচ্ছে মৌলের সংকেত। এগুলোকে বাংলায় মৌলেরই পরমাণু পাওয়া যায়, অন্য কোনো উপাদান মৌল পাওয়া যায় না। আমি একটু দেখাই তোমাদেরকে। সংকেতকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। কতটি হচ্ছে মৌলের সংকেত, আবার কতগুলি হচ্ছে যৌগের সংকেত। মৌলের সংকেত যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, এরা হচ্ছে ডাইঅ্যাটমিক মলিকুলস বলা হয় এদেরকে, দ্বিপারমাণবিক অণু, অর্থাৎ এদের একটি অণুতে দুটি পরমাণু থাকে, এর জন্য এগুলোকে এভাবে দেখানো হয়। এগুলো সবটি মৌলের সংকেত। আবার ফসফরাস ওজন গ্যাসের সংকেত হচ্ছে O3, অর্থাৎ অক্সিজেনের ওজনের একটি অণুতে অক্সিজেন পরমাণু হচ্ছে 3টি, এটি হচ্ছে O3 ওজন গ্যাস। তারপরে P4, ফসফরাসের একটি অণুতে 4টি পরমাণু আছে। আরেকটি হচ্ছে সালফারের অণু হচ্ছে S8, সালফারের সংকেত, অর্থাৎ সালফারের একটি অণুতে সালফারের পরমাণু সংখ্যা হচ্ছে 8টি। আবার আরও আছে এ ধরনের, যেমন সোডিয়াম, এগুলো হচ্ছে এক পারমাণবিক। পটাশিয়াম একটা অণুও বোঝায়, একটা পরমাণু বোঝায়। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হিলিয়াম, নিয়ন, এই সবগুলো হচ্ছে এক পারমাণবিক, অর্থাৎ এরা এই সংকেতটি দ্বারা একটি প্রতীকও বোঝায়, সংকেতও বোঝায়, একটি পরমাণুও বোঝায়, একটি অণুও বোঝায়। এদেরকে বলা হয় এক পারমাণবিক। এরা হলো দ্বিপারমাণবিক। ওজনটি হচ্ছে 3 পরমাণু, এটি 4 পরমাণু, এটি 8 পরমাণু। এই হচ্ছে মৌলের সংকেত প্রকাশের নিয়ম বা পদ্ধতি। যৌগের সংকেত একটু দেখো, যেমন অ্যামোনিয়া সংকেত হচ্ছে অ্যামোনিয়া NH3, তারপরে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড CO2, পানি H2O, সালফিউরিক অ্যাসিড যেমন H2SO4, এভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ফসফরিক অ্যাসিড H3PO4,
ইথানোয়িক অ্যাসিড CH3 COOH এভাবে অসংখ্য যৌগের সংকেত আমরা লিখতে পারি, মৌলের সংকেত লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো সংকেত বলতে আমরা খুব প্রথমে দেখালাম প্রতীক বলতে কি বুঝি, তারপরে প্রতীকের সাহায্যে কীভাবে সংকেত লেখা হয়। সংকেতের আবার দুটি পদ্ধতি আছে, কতগুলো হচ্ছে মৌলের সংকেত, কতগুলি হচ্ছে যৌগের সংকেত। মৌলের সংকেত এবং যৌগের সংকেত সম্বন্ধে ইতিমধ্যে তোমাদেরকে ধারণা দিলাম উদাহরণসহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি সব শেষে আছে পরমাণুর ভেতরের মৌলিক কণা, আজকের ক্লাসের শেষ অংশ। এরপরে আমি আজকে এই অধ্যায়ের ক্লাস করাবো না, আগামীতে করাবো। এই পরমাণুর ভেতরের কণা বলতে আমি বলতে চাচ্ছি যে মৌলিক কণিকা। একটা পরমাণুকে যদি রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয় তাহলে তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্টিকলস বা মৌলিক কণিকা পাওয়া যায়। এরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্র্যাভিটন, পজিট্রন, নিউট্রিয়ন, এগুলা। এদের মধ্যে কতগুলো আছে স্থায়ী মৌলিক কণিকা, কতগুলো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকাগুলো প্রধানত তিনটি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটি মৌলিক কণিকা মূলত সব পদার্থেই বিদ্যমান, সব পরমাণুতে বিদ্যমান থাকে। এদের মধ্যে প্রোটনগুলো হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এদের ভরটা একটু বেশি, এদের অবস্থানটা পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। অর্থাৎ কোনো পরমাণুর বর বলতে নিউক্লিয়াসের বর অর্থাৎ প্রোটনের বরগুলোইকে বোঝানো হয়। তারপরে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। ইলেকট্রনগুলা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এই ইলেকট্রনের বর অতি নগণ্য, প্রোটনের বরের চেয়ে অনেক গুণ কম, যার কারণে ইলেকট্রনের বর প্রায় নগণ্য হিসাবে ধরা হয়। আরেকটা হচ্ছে নিউট্রিয়ন। নিউট্রনগুলো হচ্ছে এই প্রোটনের সাথে নিউক্লিয়াসের সাথে সংযুক্ত থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের বর বলতে বা একটা মৌলের পরমাণুর বর বলতে মূলত নিউক্লিয়ন সংখ্যাকেই বোঝানো হয়। আর নিউক্লিয়ন সংখ্যাটি হচ্ছে প্রোটনের বর এবং নিউট্রনের বরের সমষ্টি হচ্ছে নিউক্লিয়াসের বর, আর নিউক্লিয়াসের বরটাই হচ্ছে পরমাণুর বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো পরমাণুর বিস্ফোরণের কণাগুলা নিয়ে। এখন আমরা দেখি পারমাণবিক সংখ্যা এবং বর সংখ্যা বলতে কী বুঝি। পারমাণবিক সংখ্যা বলতে আমরা বুঝি কোনো একটি মৌলের পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। নিরপেক্ষ কোনো পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের সংখ্যা অথবা ইলেকট্রনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আর বর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত নিউক্লিয়াসের মধ্যে মোট প্রোটন সংখ্যা এবং নিউট্রনের সংখ্যাকে একত্রে বর সংখ্যা বলা হয়, আর ওই বর সংখ্যাকে নিউক্লিয়াস সংখ্যা হিসাবে অভিহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে যে কেমিস্ট্রির রসায়নের বিষয়বস্তুগুলা খুবই বেসিক বিষয়বস্তু। এগুলো শুধু পরীক্ষায় আসবে তা নয়, অবজেক্টিভ প্রশ্নে আসতে পারে, সৃজনশীল প্রশ্নে আসতে পারে, জ্ঞান, অনুধাবন, উচ্চতর দক্ষতা, প্রয়োগ, সব ধরনের প্রশ্নের মধ্যে এগুলো আসতে পারে। আশা করি তোমরা এগুলো শিখলে, অনুধাবন করলে তোমরা উপকৃত হবে। এইগুলো আলোচনা করে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।